প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি সাপ্তাহিক সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। অনেক দিন ধরে কোমর ব্যথা নিয়ে ভুগছেন, এরপর আসলে আপনি ওষুধও খাচ্ছেন, ব্যথানাশক যে ওষুধগুলো রয়েছে, কিন্তু আপনার কোমর ব্যথা কোনোভাবেই ঠিক হচ্ছে না। কি করবেন, কি করছেন, কোনো পরীক্ষা নিরীক্ষায় যাবেন কিনা, সেই বিষয়গুলো নিয়ে আজ কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় কোমর ব্যথায় ফিজিওথেরাপির ভূমিকা নিয়ে। এই বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার এস চক্রবর্তী, যিনি সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, এসপি হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। জি দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আপনারা আজ যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে কোমর ব্যথায় ফিজিওথেরাপির ভূমিকা। এই বিষয় নিয়ে কিন্তু আপনারা আমাদের চাইলে প্রশ্ন করতে পারেন সরাসরি স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য। একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছে আসছি, সেটি হচ্ছে ব্যথানাশক ওষুধ যারা খাচ্ছেন আসলে দীর্ঘদিন ধরে কোমর ব্যথার জন্য বিশেষত, সে ওষুধগুলো কি কাজ করবে দীর্ঘ সময়ের জন্য? ধন্যবাদ, খুব সুন্দর কোশ্চেন করেছেন। আসলে অনেকেই দেখা যাচ্ছে যে দিনের পর দিন, মাসের পর মাস ব্যথা ওষুধ খাচ্ছে কোমর ব্যথার জন্য, কিন্তু আদৌ কোমর ব্যথার ওষুধ কখনোই কোমর ব্যথার জন্য কাজ করছে না। কারণ কি, আসলে কোমর ব্যথা কেন হচ্ছে সেটাই কিন্তু জানে না। আর ব্যথা কোনো অসুখ না, ব্যথা হচ্ছে সিমটম। তো কোমরে কোনো একটা ঘটনার কারণে ব্যথা হচ্ছে। সো যত ব্যথা কমানোর চেষ্টা করছে, আলটিমেটলি যে কারণটা ছিল সেটা বড় হয়ে যাচ্ছে, এবং আলটিমেট কিন্তু তাই হচ্ছে। এবং পেশেন্টের হিস্ট্রি থেকে আপনি দেখবেন যে প্রতিটা পেশেন্ট আমাদের যখন ফোন করে দেবেন, 8 বছর 10 বছর ধরে তারা কিন্তু চিকিৎসা করছে, কিন্তু ভালো হচ্ছে না। তার মানে একটাই, যে রোগের চিকিৎসা করছে না, শুধু ব্যথার চিকিৎসা করছে। আর ব্যথার চিকিৎসা করে কখনোই সাকসেসফুল হতে পারবে না যতক্ষণ না রোগটাকে আইডেন্টিফাই করতে পারছে। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে এই যে যাদের হচ্ছে কোমর ব্যথা হচ্ছে, একেবারে শুরুর দিকে আসলে লক্ষণ উপসর্গ কি থাকছে? কোমরে আসলে ব্যথা হবে যদি ডিসপ্রলাপস থাকে, যে কারণে থাক ব্যথাটা হচ্ছে প্রথম লক্ষণ। আচ্ছা। এরপরে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন ধরনের সিমটম দেখা দেয়, যেমন জিজি করতে পারে, নামনেস হতে পারে, অবশ অবশ লাগতে পারে, ভারী ভারী লাগতে পারে, মানে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখা দেয়, বিভিন্ন ধরনের সিমটম দেখা দিতে পারে। কিন্তু পেইন থাকে সাধারণত। আর যদি কোমরে কোনো পেইন না থাকে, কোনো রোগ হচ্ছে পেইন নাই, এটা কিন্তু আরও খারাপ। যেমন অনেক টিউমার বা টিবি বা ক্যান্সার হতে পারে, এগুলো তো পেইনলেস থাকে, কিন্তু অনেক সময় যখন পেইনটা ধরা পড়ে তখন কিন্তু রোগী আরও অনেক খারাপের দিকে চলে যায়। সেক্ষেত্রে আসলে আরেকটি বিষয় জানবো, এটি একেবারে রোগীদের কথা, সেটি হচ্ছে চিকিৎসকের কাছে গেলেই তো শুধুমাত্র এমআরআই করতে দেয়। এটির জন্য কি আসলে এক্স রে যথেষ্ট কিনা, নাকি এমআরআই? আসলে এমআরআই না করার কারণে কিন্তু রোগটা আইডেন্টিফাই হচ্ছে না। কারণ অনেকে আছে শুধু এক্স রে করে, প্যাথোলজিক্যাল টেস্ট করে টাকা কিন্তু নষ্ট করছে। দেখবেন অনেকে আছে 7 বছর 8 বছর চিকিৎসা করছে, প্যাথোলজিক্যাল টেস্ট করেছে, আল্ট্রাসাউন্ড করেছে, এক্স রে করেছে, রেজাল্ট কী পেয়েছে, বলছে আপনার তেমন কিছু পাওয়া যায়নি, একটু হাড় ক্ষয়ে গেছে, একটু হাড় বেড়ে গিয়েছে। কিন্তু এত ওষুধ খাচ্ছে কিন্তু কোনো রেজাল্ট আসছে না। 7 বছর পর এমআরআই করে দেখলো যে সিভিয়ার ডিসপ্রলাপস, তখন রোগীর অবস্থা খুবই খারাপ, অনেক টাকা খরচ হচ্ছে। সো প্রথম অবস্থায় যদি করা হতো তাহলে কিন্তু আজকে এই কন্ডিশনটা হতো না। অনেক সময় দেখা যায় টিউমার আছে স্পাইনাল কর্ডের মধ্যে, আমরা অনেক রোগী পাই, 100 জনের মধ্যে একজন পাওয়া যায় যাদের টিউমার, এবং অনেক আছে টিউমার থেকে ক্যান্সার। তো এটা এমন সময় ধরা পড়লো যখন কিন্তু অনেক খারাপ অবস্থানে চলে গেছে, কিন্তু আর্লি স্টেজ ধরা পড়তো তাহলে যদি এই কষ্টটা হতো না। আসলে এই কারণে যে ব্যাড লাক অনেকেরই থাকে। বাট কী কারণে ব্যথাটা হচ্ছে, যদি কখনো কোমরে ব্যথা হয় যত দ্রুত সম্ভব এটা আসলে ক্লিনিক্যালি কিন্তু ফাইন্ডিংসের মাধ্যমে প্রয়োজনে এমআরআই দরকার হলে করে ফেলা উচিত। কারণ এমআরআই আপনি যদি মনে করেন যে এটা ভালো বড় ধরনের সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই এমআরআই করা উচিত। বাট ইনিশিয়াল স্টেজে আমরা যেটা কিন্তু জাস্ট সিমটম শুনে আমরা ট্রিটমেন্ট দিলেই ভালো হয়ে যায়, যদি বড় ধরনের সমস্যা না হয়। যেটা আমরা বলি কোমর ব্যথা আর্লি স্টেজে আসলে 24 ঘন্টা লাগবে ভালো হতে, আর যখনই লেট হয়ে যাচ্ছে, খারাপের দিকে চলে যাচ্ছে, তখন লাগছে 42 দিন। তো যত দ্রুত ট্রিটমেন্ট করতে পারবে, যে ফিজিওথেরাপি, যেটা হলো কোমর ব্যথার ফার্স্ট চয়েস অফ ট্রিটমেন্ট, যে পেইন কিলার না, ক্যালসিয়াম না, জাস্ট ফিজিওথেরাপি, দেন কিন্তু রোগী দ্রুত রেজাল্ট পাবে, ভালো হয়ে যাবে। নিশ্চয়ই। সেক্ষেত্রে আরেকটি বিষয়, সেটি হচ্ছে অনেক সময় রোগীরা বুঝতেই পারেন না কখন তারা চিকিৎসকের শরণাপন্ন হবেন, বা কম বেশি ব্যথা থাকছে কিন্তু চিকিৎসকের কাছে যাচ্ছেন না, কখন আসলে যাবেন, কোন সময়টিতে যাবেন? আসলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা উচিত। কেন? কারণ যে রোগী সে তো আর বুঝে না যে কেন ব্যথা হচ্ছে। এই কারণেই শুরু থেকে কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত, সেটা আশপাশে যেখানেই হোক। প্রথমত যে একজন যে এই সম্পর্কে অভিজ্ঞ, যেমন অনেকে জ্বর হলে দেখা যায় জ্বর কেন হচ্ছে, সে নিশ্চয়ই একজন বিশেষজ্ঞের কাছে যাচ্ছে যে জ্বরটা কেন হচ্ছে, ঠিক তাই ব্যাক পেনটা কেন হচ্ছে। প্রথমে নিজে আইডেন্টিফাই করতে পারে যে আমার কোনো অ্যাক্সিডেন্ট ছিল কিনা, আমি কোনো আঘাতপ্রাপ্ত হয়েছে কিনা, আমার ইনজুরি হওয়ার চান্স আছে কিনা। দেন যখন ব্যথাটা হচ্ছে তখন অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত যে কেন ব্যথাটা হচ্ছে, জাস্ট আইডেন্টিফাই করার জন্য। কারণ রোগের ট্রিটমেন্টের থেকেও রোগ আইডেন্টিফাই করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। জি।
আমরা অনেক সময় আসলে এখন দেখছি যে যাদের বয়স একেবারে কমের দিকে সেক্ষেত্রে তাদেরও কোমর ব্যথা হচ্ছে, সেই ব্যথাটি কেন হচ্ছে? এখন যেটা আসলে আমাদের যে লাইফস্টাইল হচ্ছে এর মূল কারণ, যে আমরা আসলে লাইফস্টাইলটা কিন্তু এখন ঘরে বসে আমরা দেখেন অনেকে আছে বাচ্চারা বাসায় ফুটবল খেলছে, কোথায়? কম্পিউটারে 2 গেম 3 গেম 5 গেম। আমরা খেলতাম মাঠে, আর এখনখানে ফুটবল খেলছে। আগে মাঠে খেলতাম আমরা, যেটা ফুটবল একটা ট্রিটমেন্ট আমি মনে করি যে ফুটবল খেলাটা ফিটনেসের একটা ট্রিটমেন্ট, যে আপনি ফিটনেস থাকতে গেলে আপনি প্রতিদিন বিকালে বাচ্চাদেরকে ফুটবল খেলতে দেন, তাহলে কি হবে? তারা ফিজিক্যাল মেন্টাল দুই দিক থেকে তারা কিন্তু স্ট্রং হতে থাকবে। কিন্তু যখনই তারা কম্পিউটারে গেমস খেলছে তখনই কিন্তু ফিজিক্যাল এবং মেন্টাল দুটো থেকে তারা উইক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং কি হচ্ছে, দিন দিন সে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, অবেসিটি হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, বিভিন্ন ধরনের অসুখ দেখা দিচ্ছে। তার মধ্যে প্রথম হচ্ছে পেইন শুরু হয়ে যাচ্ছে, কোমর ব্যথা, ঘাড় ব্যথা। আস্তে 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 কি হচ্ছে, অন্যান্য সমস্যা শুরু হয়ে যাবে। পেইন কিলারের সাইড এফেক্টগুলো দেখা দিবে। একসময় দ্রুত তাদের ডায়াবেটিস হয়ে যাচ্ছে, অনেকে আর্লি স্টেজে ডায়াবেটিস ধরা পড়তেছে। ধরুন 35 বছর বয়স, 10 বছর ধরে ডায়াবেটিস। কেন এই ডায়াবেটিসটা? এই ডায়াবেটিসেরও তো একটা কারণ, যে তাদের ফিজিক্যাল যে কন্ডিশনটা, আমাদের যে ফিজিক্যালের যে এক্সারসাইজগুলো, সেটা আমাদের কিন্তু দৈনন্দিন কার্যক্রমের মধ্যে, আমরা যেমন অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ের মধ্যে কিন্তু আমাদের প্রচুর কাজ করতে হয়। এই কাজগুলো এখন কমে যাওয়ার কারণেই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ আমরা। নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো নিয়ে আরো শুনবো। একজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? আমি লালমাই কুমিল্লা থেকে বলছি। জি কুমিল্লা থেকে বলছি, হাতের জয়েন্টের থেকে জি। পর্যন্ত ব্যথা। জি হ্যাঁ, জি দর্শক আপনার প্রশ্নটি করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। টিভির ভলিউমটি কমিয়ে দিবেন। জি মানে ব্যথা মানে মানে কোনো জি। ঘুম, মানে ঘুমান যায় না, প্রচুর পরিমাণ ব্যথা ব্যথা। কোথায় ব্যথা? এই জয়েন্টের থেকে পুরো কবজা পর্যন্ত। ঘাড়ে? না না, হাতের ওই যে মোড়া মানে হাতের ডেনা। ও আচ্ছা, কনুই থেকে না, শোল্ডার থেকে? শোল্ডার থেকে। থেকে পুরো পুরোটা শোল্ডার থেকে রগগুলা টান খায়। জি। কতদিন যাবত ব্যথা হচ্ছে? এটা রমজান। আপনার হাত উঁচু করতে কষ্ট হয়? হাতে উঠে না, এক হাতে উঠে আর এক হাতে উঠে না। এটা আমি থেরাপি দিছি, আমরা শোল্ডার দিছি জি। 40টা। জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ দর্শক। নিশ্চয়ই। দেখেন, আসলে আমাদের হলো রোগীদের এক্সপ্লেনেশনটাও চমৎকার করে করতে পারে না, যেটা পেশেন্টদের কমপ্লিকেশন যে বলবে সেটা বলার মধ্যে অনেক ডিফিকাল্টি। কমিউনিকেশন গ্যাপ একটা ব্যথা ব্যাপার আছে থাকে। দেখেই হয়তো বলতে হ্যাঁ, পারছে ব্যথা না। আছে, যে আসলে শোল্ডার জয়েন্ট, এটা ফ্রোজেন শোল্ডার, এবং ফিজিওথেরাপি কিন্তু এটা সমাধান। বাট ফিজিওথেরাপি করছে কিন্তু ভালো হচ্ছে, তবে যেখানে ফিজিওথেরাপি দিচ্ছে সেই জায়গাটা তো তার সঠিক হচ্ছে না। সো অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞর কাছে গিয়ে ফিজিওথেরাপি দিলেই সে ভালো হয়ে যাবে। তো দর্শক, এটাকে বলা হয় ফ্রোজেন শোল্ডার। আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে ফিজিওথেরাপি দেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক রয়েছেন আমাদের সাথে। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক সম্ভবত ফোনটি কেটে গিয়েছে, আপনি পুনরায় চেষ্টা করুন। যে বিষয়টি নিয়ে আমরা শুনছিলাম যে ফ্রোজেন শোল্ডার, সেই বিষয়টি আসলে কি এক্ষেত্রে ফিজিওথেরাপি? ফ্রোজেন শোল্ডার দেখেন, যখনই শোল্ডার জয়েন্টে ব্যথা হবে, প্রথমে কিন্তু ফ্রোজেন শোল্ডার হয় না, ব্যথা হয়। তো রোগীরা কি করে, ব্যথার জন্য একটা পেন কিলার কিনে খাচ্ছে। হাত উঁচা করতে কষ্ট হচ্ছে, হাত উঁচা করছে না, ফলে আস্তে আস্তে কি হচ্ছে, ফ্রোজেন হচ্ছে, জমে যাচ্ছে। সো ফ্রোজেন শোল্ডার হওয়ার জন্য রোগী নিজেই দায়ী। তো এই কারণে শোল্ডার জয়েন্টে ব্যথা হলে শুরুতেই যদি আপনি মুভমেন্ট শুরু করে দেন বা একটু ফিজিওথেরাপি দেন, তাহলে কিন্তু আর এটা ফ্রোজেন হবে না, জাস্ট ক্যাপসুলাইটিস মুভমেন্ট হবে। করতে গেলে তো ব্যথা হয়। ক্যাপসুলাইটিস মুভমেন্ট করলেই ভালো হবে। যে কোনো জয়েন্টে যদি কোনো আঘাত না থাকে, সেখানে ব্যথা হচ্ছে মানে সেই জয়েন্টের ক্যাপসুলাইটিস, ইনফ্লামেশন হচ্ছে জয়েন্টের মধ্যে। সো মুভমেন্টের একমাত্র সলিউশন, মুভমেন্ট করেন, একটু এক্সারসাইজ দেন, একটু গরম শেক দেন, একটু ফিজিওথেরাপি দেন, ভালো হয়ে যাবে। কিন্তু আমরা ফ্রোজেন শোল্ডার নিয়ে আরো কথা বলবো। আরেকজন দর্শক রয়েছেন আমাদের সাথে। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আমি মোহাম্মদ শাহিন শেখ, বরিশাল গৌরনদী থেকে। জি জি, সমস্যা বলুন। তা আমার সমস্যা হলো মাজার মানে মেরুদণ্ডের একবারে নিচ বরাবর 2 থেকে 3 কাউরা আছে না, যেটা আপনার মানে ইটা বলে মেরুদণ্ডটা, ওই বরাবর থেকে নিচে 2 থেকে 3টার উপরেরটা জি একবার প্রায় মাস 3 ধরে আমার ব্যথা করে। কিন্তু এমনি আমি বোঝা টানা বা কোনো কিছু কাজ করলে কোনো সমস্যা মনে করি না, কিন্তু শুয়ে থাকলে এরপর আস্তে আস্তে হালকা ভার হয়। পরবর্তীতে আবার মানে টিপাটিপি করলে, মানে একটু চাপ বা কোনো কিছু করলে, মানে ব্যায়াম করলে, আমি একটু ব্যায়াম করি, ওই পা উঠানো, হাত উঠানো, এটা করলে আবার একটু স্বাভাবিক হয়। কিন্তু
ব্যথাটা নড়ে না ওই জায়গা থেকে। আর করণীয় কি আছে একটু কোনো বলবেন? ট্রিটমেন্ট করেছেন? জি না, ট্রিটমেন্ট করিনি, কিন্তু ব্যথার ঔষধও খাই না, কিন্তু ওই যে আমি একটু ব্যায়াম করি তো, জি ব্যায়াম করলে এটা একটু ব্যথা একটু সহনীয় পর্যায়ে থাকে। জি, ধন্যবাদ। আমরা উত্তর এখন, দিচ্ছি। আসলে যেটা এটাকে আমরা বলছি ডিসপ্রোলাপস আছে ওটা, যেটা মাইল্ড ইনজুরি হচ্ছে, রাতে শুয়ে থাকলে এখানে রস ঢুকে মোটা হয়ে থাকে, তখন নার্ভে চাপ পড়ে, ব্যথাটা হয়। ব্যথাটা একই জায়গায় আছে, সে হাত পা যে ব্যায়াম করছে এটাতে কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে না, কারণ কোন ডিরেকশনে করছে এটা একটা ফ্যাক্টর আছে, যে আপনি আন্দাজে যদি ব্যায়াম করেন সেটা ক্ষতিকর। সো ফিজিওথেরাপি হচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ, স্পেসিফিক কিছু এক্সারসাইজ থাকবে, সেটা অবশ্যই বিশেষজ্ঞের কাছ থেকে শিখে আসতে হবে। যেমন একটা ওষুধ দোকানে অনেক ওষুধ আছে, অসুখ হলে কিন্তু যে কোনো ওষুধ কিনে খাওয়া যাবে না, যে যায় ঠিক আছে আমি একটা ওষুধ খাচ্ছি চার দর্শক পাঁচটা। তাহলে এখন কি সো করবেন? দর্শক, যেটা হলো আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের পরামর্শ নিয়ে ফিজিওথেরাপি করতে হবে। আপনাকে অবশ্যই শিখাই দিবে কোন কোন এক্সারসাইজ আপনি সুস্থ হবেন। ইনশাআল্লাহ থেরাপি করলে ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনার প্রশ্নটি করবেন। প্রশ্ন হচ্ছে যে কিছুদিন আগে জি হচ্ছে পায়ের গিটে, মানে জি। ডান বাপায়ের গিটে, আচ্ছা পায়ের গিটে মুড়া খাইছিলাম, খাওয়ার পরে জি এখন দেখা যাচ্ছে ওইটা ডাক্তার দেখাইছিলাম। হুম হুম ডাক্তার দেখালে উনি বলছিল যে ওই গিটের যে জয়েন্ট নাকি একটু ডিসপ্লেস হয়ে গেছে, আচ্ছা। এবং লেগামেন্ট মানে নাকি একটু ফাঁক হয়ে গেছে। সেই হিসেবে এখন দেখা যায় ট্রিটমেন্ট নিয়েছিলাম, কিন্তু বর্তমানে কোনো আরাম পাইতেছি না, শুধু ফুলে ওই জায়গায় চিপ দিলে বসে যায়। জি, আপনি কোনো ফিজিওথেরাপি দিচ্ছেন? না, ফিজিওথেরাপি দেওয়া হয় নাই। জি, ধন্যবাদ। আমরা উত্তরটা দিচ্ছি। দেখেন ওনার হাঁটু জয়েন্ট আসলে ইনজুরি হয়েছে বা লিগামেন্ট ইনজুরি আছে বলছে, হয়তো বা এমআরআই করেছে বা যা না করলে ক্লিনিক্যাল টেস্টও বুঝে যায়, তো যে কারণে তার সময় তো এখানে কিন্তু মেডিসিনে কাজ হবে না, এখানে ফিজিওথেরাপি দিতেই হবে, কারণ লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পেছনে কারণ হচ্ছে মাসেল উইকনেস। সো মাসেলকে স্ট্রং করার জন্য এখানে ফিজিওথেরাপি লাগবে। ফিজিওথেরাপি করলে ব্যথাটাও কমে যাবে, মাসেলটাও স্ট্রেংথ হয়ে যাবে, পরবর্তীতে আর সমস্যাটা হবে না। কিন্তু যত উইকনেস হবে তত তারাই ফুলে যাবে এবং ব্যথা হবে। দর্শক, আমি আপনার সাজেস্ট করব আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্ট শরণাপন্ন ফিজিওথেরাপি করতে হবে। ফিজিওথেরাপির মধ্যে মাসেলকে স্ট্রং করতে হবে। অনেক আছে ফিজিওথেরাপি শেক দিবে, শেক দিলে চলবে না, মাসেল স্ট্রেংথেনিং করে, কারণ আপনার পায়ে শক্তি কমে যাচ্ছে, ফলে আপনার ব্যথাটা হচ্ছে। এখানে কোনো ওষুধে কিন্তু আপনার সম্পূর্ণ সমাধান হবে না, অবশ্যই ফিজিওথেরাপি লাগবে। আপনি ফিজিওথেরাপি করেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। জি আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, জি দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমি ফেনী থেকে, আমার নাম হচ্ছে সুভাষ। জি দাদার সাথে একটু কথা বলতে চাইছি। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার 18তে স্টক করছিলাম বুঝছেন, আচ্ছা। সৌদি আরবে। এখন মানে বেনে তেমন কোনো সমস্যা হচ্ছে না, মানে দোনো টি আছে, টিয়ালই এবং ফা, দোনো ফা, মানে হাঁটতাম লাইনে মানে প্রচন্ড ভাবে মাংসগুলো এভাবে সুবিধারে, কিন্তু প্রচন্ড ব্যথা। এখন কি করতে পারে? দুই পায়ে ব্যথা। হ্যাঁ, দুই পায়ে ব্যথা। আচ্ছা, এখন আপনি কোথায় একটু আছেন? হাঁটি বসে যেতে হয়। এখন আপনি আছেন কোথায়? আমি এখন বাড়িতে আছি, ফেনীতে। আচ্ছা আচ্ছা, স্ট্রোক করে কোনো প্যারালাইসিস হয়েছিল কোনো সাইডে? হ্যাঁ, এক সাইড একটু মানে হয়েছে, ডাইন সাইড। উইকনেস ছিল, এখন ওটা ভালো আছে? এনে ভালো মানে কি, এখন মানে আমার বেশি সমস্যা মানে মাজালয়, মানে পায়ের দিকে ব্যথা, জি, প্রচন্ড আমরা ব্যথা, বুঝতে হাঁটতে পেরেছি। পারি না। ধন্যবাদ। আপনার যেটা সমস্যা হচ্ছে ওনার স্ট্রোকের কারণে এটা হচ্ছে না, এটা হচ্ছে ওনার স্পাইনাল কর্ডের সমস্যা আছে, ডিসপ্রোলাপস আছে, যেখানে একটু হাঁটলেই তার পা প্রচন্ড ব্যথা হচ্ছে, তার মানে ডিসটা যে নার্ভের উপর চাপ দিচ্ছে, এটা কোমরে ফিজিওথেরাপি করলে ভালো হয়ে যাবে। দর্শক, আমি আপনার সাজেস্ট করবো যে আপনার কোমরের সমস্যা আছে, মেরুদণ্ডে, যেখান থেকে ডিসপ্রোলাপসের নার্ভকে আঘাত করছে। সো আপনার মেরুদণ্ডটা এমআরআই করে দেখে ফিজিওথেরাপি করলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম ফ্রোজেন শোল্ডারের বিষয়টি নিয়ে, সেক্ষেত্রে আসলে স্ট্রোক পরবর্তী সময় ফিজিওথেরাপির কথা বলা হয়, সেটি দিয়ে আসলে কতটুকু ভালো হয়? অ্যাকচুয়ালি স্ট্রোক থেকে যেটা হচ্ছে প্যারালাইসিস হয়ে যাচ্ছে এক সাইড, তো সেটা রিহ্যাব করতে হয়। রিহ্যাবের কিন্তু একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি। তো স্ট্রোকের নিয়ম হচ্ছে যে লেটেস্ট ট্রিটমেন্ট বলছে স্ট্রোকের সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা কিন্তু দরকার। যে রোগীটা হসপিটালে ভর্তি আছে, এমনকি আনকনশিয়াস অবস্থায় আছে, আইসিইউতে আছে, লাইফ সাপোর্ট আছে, সেখানে কিন্তু ফিজিওথেরাপি সচল, ফিজিওথেরাপি লাগবেই। কারণ পজিশনিং করা, মেনটেনেন্স করা, সব কিছু সার্কুলেশন বাড়ানো, জয়েন্ট মেনটেনেন্স করা, সবই ফিজিওথেরাপির মধ্যে আসছে। এরপর যখন সে রিকভারি করে যাচ্ছে, রিকভারি ফেজে কিন্তু তার রিহ্যাবিলিটেশন ফেজ শুরু হয়ে যাচ্ছে, এবং সেটা কিন্তু ফিজিওথেরাপির
মাধ্যমে করতে হচ্ছে। তো স্ট্রোক পেশেন্টরা যত দ্রুত সঠিক ফিজিওথেরাপি পাবে, ফিজিওথেরাপি রিএডুকেশন। এখন কিন্তু অনেকেই বলে ফিজিওথেরাপির নামে বলছে বাসায় যে ব্যায়াম করান, এটা কিন্তু ডেঞ্জারাস, আরও ক্ষতি করে দিচ্ছে। ম্যাক্সিমাম দেখবেন যে জয়েন্ট ছুটাই দিচ্ছে, স্ট্রোক করছে যে সাইডটা প্যারালাইসিস, জয়েন্টটা ছুটে গিয়েছে, হাত বাঁকা হয়ে যাচ্ছে, পা বাঁকা হয়ে যাচ্ছে, বিছনা সজ্জা থাকছে, অনেক রুগী আমরা পাই। নিশ্চয়ই আমরা ফিজিওথেরাপির এই ভূমিকাগুলো নিয়ে আরো কথা বলবো, তার আগে একজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি বরিশাল থেকে বলছিলাম, জি। ফজলুর রহমান। জি জি আমি 13 সালে স্ট্রোক করছিলাম, জি আমার বাম সাইডে সমস্যা হয়েছিল, এখনো আছে, বাম সাইডে এখনো আমার সমস্যা আছে, কিন্তু এখন ইদানিং দুই হাঁটুতে প্রচন্ড ব্যথা এবং মাজায় ব্যথা। জি জি এখন কোনো ট্রিটমেন্ট করছেন? এখন ওই যে ঔষধ তো খাচ্ছি আর কি, ওই যে স্ট্রোকের ঔষধ খাচ্ছি, ওই যে এখানে ডাক্তার দেখাইছিলাম নিউরো সার্জন অমিতাভ সরকারকে, এবং ঢাকায় কাজীদ্দিন মোহাম্মদ স্যারেও দেখাইছিলাম। জি এখন ঔষধ খাচ্ছি খালি ওই যে আপনার স্ট্রোক এবং হার্টের সময় এটা ইকুইসপ্রিন খাই, একটা ভিক্টোকার্ড, একটা জলিয়াম, এই জি এইগুলো বুঝতে খাই। পেরেছি, ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকুন। দেখেন ওনার এই যে স্ট্রোক থেকে রিহ্যাবিলিটেশন কতটা ইম্পর্টেন্ট, দেখেন এই পেশেন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে, উনি কিন্তু এখন বলছে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, এটার সাথে কিন্তু উনি স্ট্রোকের সাথে একটা গুড রিলেশন, কিন্তু ওনার ট্রিটমেন্ট হচ্ছে কি, স্ট্রোক কেন হয়েছিল সেই কেনটা এবং স্ট্রোক প্রিভেনশনের ওষুধটা চলছে, কিন্তু ওনার যে ফিজিক্যাল ফিটনেস দরকার ছিল, ওনার যে ট্রিটমেন্ট সেটা কিন্তু হচ্ছে না। ওনার ফিজিক্যাল আনফিট থাকার কারণে মেরুদণ্ড ইনজুরি হয়, সেখান থেকে ডিসপলাপসে পায়ের শক্তি কমে যাওয়ার কারণে হাঁটুতে ব্যথা হচ্ছে, তার মানে অস্টিওআর্থাইটিস ডেভেলপ করছে, পিএলআইডি দেন স্ট্রোক। ওনাকে তো অনেকগুলো কমপ্লিকেশন গ্রো করেছে, কিন্তু ওনাকে যদি সঠিক রিহ্যাব করা হতো না, এই কোনো কমপ্লিকেশন থাকতো না, উনি স্বাভাবিক জীবনযাপন করতে পারতো, স্বাভাবিক তিনি নিচে এখন কি করবেন? এখন যেটা রিহ্যাব করতে হবে। দর্শক আমি আপনার সাজেস্ট করবো যে আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে ফিজিওথেরাপি করে রিহ্যাব করে আপনার মাসেল পাওয়ার বাড়ালে আপনি আবার স্বাভাবিক নামাজ কালাম, নিচে বসে নামাজ পড়া, নিচে বসে টয়লেট করা, সব কিছু করতে পারেন এবং অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ে আপনি চমৎকারভাবে চলতে পারবেন। ধন্যবাদ আপনাকে। জি আরেকজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন ফোন কলে। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন? আমার নাম সুলতানুদ্দিন আহমেদ। জি জি দর্শক সমস্যা আপনার প্রশ্নটি বলুন। করুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। না, আমার এখন হচ্ছে কি, আমার বাম পা সমস্যা, মানে 2 মিনিট হাঁটলে পা উঠাইতে পারি না, আচ্ছা। পা ব্যথা করে একদম কোমর থেকে নিয়ে একেবারে পা পর্যন্ত ব্যথা। কতদিন মানে যাবত মনে ব্যথা? হয় হাঁটতে গেলে আমি পড়ে যাব। কতদিন ব্যথা হ্যাঁ। হচ্ছে? এইটা অনেকদিন ধরে আর কি, আমি অনেক ট্রিটমেন্ট করছি, নিউরোলজি দেখাইছি, মেডিসিন বিশেষজ্ঞ দেখাইছি, কিন্তু তারা আমাকে কোনো সাজেস্ট করে নাই যে আমি প্রপার ট্রিটমেন্ট কোথায় পাবো। তারা তো রেফার করবে, জি। কিন্তু কেউ রেফার করে নাই আর কি। জি ধন্যবাদ, আমরা উত্তর দিচ্ছি। এখন রেফারেল সিস্টেমটা আসলে থাকা উচিত, যেটা ওনার কিন্তু এটা যেটা আমরা বলছি মেকানিক্যাল প্রবলেম, ওনার ডিস্কে প্রবলেম হচ্ছে, নার্ভ ইনজুরি হচ্ছে, এটা নিউরোলজিক্যাল প্রবলেম না, দিস ইজ মেকানিক্যাল প্রবলেম। সো এটা কারেকশন করতে গেলে রিহ্যাব বা ফিজিওথেরাপির দরকার, ফিজিওথেরাপির মাধ্যমে এটা কমপ্লিট রিহ্যাব করে সুস্থ করা সম্ভব। দর্শক আমি আপনার সাজেস্ট করছি আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ শরণাপন্ন স্পাইনে একটা এমআরআই করে দেখবেন, আপনার ডিসপ্রোলাপস আছে যে কারণে আপনার সমস্যা হচ্ছে, আমার ঘাড়ে এবং কোমরে 2 জায়গায় প্রবলেম আছে, এবং এটা ফিজিওথেরাপির মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। ধন্যবাদ আপনাকে। জি আরেকজন দর্শক রয়েছেন আমাদের সাথে। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। থেকে বলছি সাইফুল আলম পান্নু। জি আমরা ওই ঝড়ের মধ্যে একটা রিক্সা পাচ্ছিলাম না, জি তো 3 বন্ধু ছিলাম, এক রিক্সাতে 3 বন্ধু উঠছিলাম। জি আমি তখনই বুঝতে পারছি যে আমার সমস্যা হচ্ছে। আচ্ছা এইভাবে কিলোমিটার খানিক যাওয়ার পরে তার 3-4 দিন পরে আমার কোমরে এবং পায়ে খুব ব্যথা। আচ্ছা। আমি ডাক্তার দেখিয়ে যা করার করিয়ে ফিজিওথেরাপি করছি, তো ওরা বলছিল যে 14 দিন ফিজিওথেরাপি করতে, আমি কন্টিনিউ 24 দিন করছি, জি। করার পরে ওনারা এখন আমাকে রেস্ট দিচ্ছে, তো এখন একটু ভালো আছি। আবার মনে হয় যে মাঝখানে যখন করাই এর পরের দিন খুব ব্যথা উঠে। কিছু শুনতে চাচ্ছি আপনার কাছে, জি ধন্যবাদ। জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। দেখেন উনি কিন্তু অলমোস্ট ট্রিটমেন্টের কাছাকাছি যাচ্ছে, কিন্তু সমাধান হচ্ছে না, ফিনিশিং হচ্ছে না, আবার ব্যাক করবে, কারণ ট্রিটমেন্টটা কন্টিনিউয়েশনটা ঠিক হচ্ছে না। এটা ট্রিটমেন্ট 3 থেকে 6 সপ্তাহ, 21 থেকে 42 দিন। হয়তো কেউ তাড়াহুড়া করার চেষ্টা করছে যে পেশেন্ট যদি না করে না শোনে, এই জন্য চিন্তা 14 দিন করে কোনো মতো একটু ট্রিটমেন্ট করি না। না, উনি তো 24 দিন কিন্তু করে হ্যাঁ, ফেলেছেন। কিন্তু উনি তো ঠেলায় পড়ে করছেন, মানে প্রথমে 14 দিন, তারপর 24 দিন, এইভাবে না, আপনাকে একদম ফিক্সড করতে হবে 3 থেকে 6 সপ্তাহ, অ্যাবসলিউটলি 42 দিনের ট্রিটমেন্ট করতে হবে। আপনি 42 দিন পারফেক্টলি
করতে পারেন 42 বছর ভালো থাকবেন, আমরা গ্যারেন্টি দিতে পারি। যেমন পা ভেঙে গেলে, হাত ভেঙে গেলে 1.5 মাসের আগে যদি বলে 14 দিন পর দেখবো, 20 দিন পর দেখবো, 30 দিন পর দেখবো, 40 দিন পর দেখবো, উনি বললো না আমি 60 দিন রাখবো, এটা তো হবে না। একেবারে একটা একাধারে করতে exactly হবে। নিয়ম লাগবে, যেটা 42 মানে 42, 42 মানে 45 না, 42 মানে 30 না, কারণ এটা রিসার্চ বলছে। যেটা 14 যে বলছে সে রিসার্চ ফলো করছে না, আন্দাজে বলছে। উনি 24 করছে, দিস ইজ নট রিসার্চ। রিসার্চ বলছে 3 থেকে 6 সপ্তাহ, 3 to 6 উইকস হচ্ছে এটার জন্য বেস্ট টাইম এবং ট্রিটমেন্ট টাইম। তো দর্শক, আমি আপনার সাজেস্ট করি আপনাকে 3 থেকে 6 সপ্তাহ বেড রেস্ট থেকে থেরাপি দিতে হবে, তাহলে এটা কমপ্লিটলি রিপেয়ার হয়ে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, আপনার প্রশ্নটি করবেন দর্শক। হ্যালো, জি হ্যালো, জি, দর্শক আমরা আপনাকে আমরা পাচ্ছি। শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার নাম সুলতানুদ্দিন আহমেদ। জি আমার সমস্যা হইলো বাম পা। জি জি। বাম পা 2-3 মিনিট হাঁটলে পা ব্যথা করে, পা উঠাইতে পারি না। আচ্ছা। এই ব্যথাটা একবারে কোমর থেকে একেবারে পা পর্যন্ত, জি। মানে হাঁটতে গেলে মনে হয় যে আমি পড়ে যাব। আচ্ছা আচ্ছা, আপনি এইটাই কোনো সমস্যা ট্রিটমেন্ট আমার। করেছেন? হ্যাঁ। কি ট্রিটমেন্ট করেছেন? হ্যাঁ? কি না, চিকিৎসা আমি নিয়েছেন? আপনি নিউরোলজিস্টকে দেখাইছি, জি বাংলাদেশে যে বিশেষজ্ঞ যারা আছে তাদের দেখাইছি, মেডিসিনের বিশেষজ্ঞ দেখাইছি, কিন্তু আলটিমেট তারা কেউ আমাকে সাজেস্ট করে নাই যে আমি প্রপার ট্রিটমেন্ট কোথায় পাবো, তারা রেফারও করে নাই। আচ্ছা আচ্ছা হ্যাঁ, জি কারণ তাদের কাছে গেলে আমাকে ওষুধ দিয়ে দিত আর কি। জি জি, কিন্তু ধন্যবাদ, আমি আমরা উত্তরটা দিচ্ছি। কোনো জি দর্শক, আমাদের সাথে থাকুন, আমরা উত্তর দেখেন। ওনার ডিসপ্রোলাপস আছে, যেটা নার্ভে চাপ খাচ্ছে, এটা পৃথিবীর কোনো ওষুধই ভালো করতে পারবে না, যে কারণে ভালো হচ্ছে না। নিউরোলজিস্টের কাছে ওষুধ দিচ্ছে, মেডিসিন স্পেশাল ওষুধ দিচ্ছে, অর্থোপেডিক্সে ওষুধই দিচ্ছে, সো সবাই তো ওষুধই দিবে না, এটা ওষুধের কোনো প্রয়োজন। এটা এমআরআই করে দেখে দেন ফিজিওথেরাপি, প্রয়োজনে রেস্ট লাগতে পারে। যদি ডিসপ্রোলাপস বড় থাকে তাহলে রেস্টের থেকে থেরাপিটা দিতে হবে। দর্শক, আমি আপনার সাজেস্ট করব আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞকে দেখান এবং এমআরআই করতে হবে আপনার স্পাইনাল কর্ডে, স্পাইনটাকে চেক করে দেন ফিজিওথেরাপি করতে হয়। যদি বেশি ডিসপ্রোলাপস থাকে সেক্ষেত্রে আমরা বলি রেস্টের থেকে ফিজিওথেরাপি নেবেন। যদি মাইল্ড ডিসপ্রোলাপস থাকে সেক্ষেত্রে আপনি মুভমেন্ট করেও নিতে পারবেন, বাট সেটা অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী। ধন্যবাদ আপনাকে। জি, আরেকজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন ফোন কলে। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক আমাদের সঙ্গে কে রয়েছেন এই মুহূর্তে? শামেম, বাসা কুষ্টিয়া। জি জি, দর্শক আপনার প্রশ্নটি করুন। জি দর্শক, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। সমস্যা এক পা বলুন। 3 বার ভাঙা, তারপর না সব চিকিৎসাই করে পাইনি। জি, কি সমস্যা আপনারা বুঝতে পারেন, একটু ভালো করে বলেন। ব্যথা কোথায় ব্যথা? মাজায়। মাজায় ব্যথা। কতদিন যাবত ব্যথা হচ্ছে? ওই মাস 1 বছর মতন। 1 বছর। কি চিকিৎসা নিয়েছেন 1 বছর? ট্রাই করেছে, হুম, সব চিকিৎসাই করেছে। সব চিকিৎসা করছেন? ফিজিওথেরাপি করেছেন? না, ওইটাই করা হয়নি। ফিজিওথেরাপি বাদ। জি ধন্যবাদ আপনাকে। দর্শক, কোমর ব্যথার জন্য আসলে পৃথিবীর কোনো ওষুধই কাজ করবে না, রিয়েলিটি যেটা ফিজিওথেরাপি করতে হবে। কারণ কোমর ব্যথার যে কারণটা থাকে সেটা হচ্ছে উইকনেস থাকে। মাসেল উইকনেস না হলে তাদের কোমর ব্যথা হওয়ার চান্স খুবই কম। সো মাসেল যদি স্ট্রং না করেন তাহলে সে কোনোদিনও সুস্থ হবে না। সো এখানে মেডিসিন কাজ করছে না, যে কারণে অনেক চিকিৎসা করছে, ভালো হচ্ছে না। এটা ম্যাক্সিমাম রোগীদেরই কমপ্লেন। তো আমরা বারবার বলছি কেন আপনি ফিজিওথেরাপি বিশেষজ্ঞরা যাচ্ছেন, এটা তো আপনাদের সমস্যা। এখন দাঁতের ব্যথা হলে আপনি যদি নাক কান গলা ডাক্তারের কাছে যান, তো দাঁতের চিকিৎসা তো নাক কান গলা ডাক্তার করতে পারবে না, আবার নাক কান গলা চিকিৎসা দাঁতের ডাক্তার করতে পারবে না। এখন এক জায়গায় যদি হয় তবু তো হবে না। যেখানে যেটা দরকার, কোমর ব্যথা হলে নিউরোলজিস্টের কাজ না, কোমর ব্যথা হলে আগে ফিজিওথেরাপির কাজ। ফিজিওথেরাপি যদি দেখে যে না এখানে টিউমার আছে, দেন নিউরোসার্জনের কাজ। একটা রেফারেল সিস্টেম থাকতে হবে। তো দর্শক, যেটা হলো আপনাকে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে। অবশ্যই তার আগে একটা এমআরআই করে নেবেন, কারণ কোমরে অনেক সময় টিউমার থাকে। আমরা অনেক রোগী পাই স্পাইনাল কর্ডে টিউমার, তখন আমরা রেফার করে দিই নিউরোসার্জনের কাছে। সার্জন আবার সুন্দর করে অপারেশন করে আমাদের কাছে আবার পাঠায় রিহ্যাব করার জন্য। তো এটা আসলে ট্রিটমেন্টটা মানে কি টিম ওয়ার্ক। এটা কিন্তু একজনের পক্ষে সবকিছু করা সম্ভব না, টিম ওয়ার্ক। সো আমরা যদি সঠিক রেফারেল সিস্টেম না যাই তাহলে রোগীরাই সাফার করবে। তো একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই। আমাদের এখানে দর্শকরা অনেকেই কিন্তু একেবারে প্রান্তিক পর্যায় থেকে ফোন করছেন, দূর দূরান্ত থেকে ফোন করছেন। অনেকে এটিও বুঝতে পারছেন না কোথায় যাবেন আসলে। আমি যদি একটু আপনার কাছ থেকে জানতে পারি, এসপি হাসপাতাল সেখানে আসলে সব ধরনের ব্যবস্থাপনা আছে কিনা, কিংবা এই যে ফিজিওথেরাপির কথা বলছেন 42 দিন থাকতে হবে বলছেন, না দেখেন, আমাদের 42 দিন এসপি নিতে হবে হসপিটাল বলছেন। এটা কিন্তু কমপ্লিট রিহ্যাবিলিটেশন হসপিটাল। এটা
বাংলাদেশে একমাত্র স্পেশালাইজড ফিজিওথেরাপি হসপিটাল। যেমন কার্ডিয়াক হাসপাতাল আছে, হার্টের হাসপাতাল আছে, অর্থোপেডিক্স হাসপাতাল আছে, চোখের হাসপাতাল আছে, কিন্তু সরকারি পর্যায়ে কোনো ফিজিওথেরাপির হাসপাতাল বাংলাদেশে নাই। একমাত্র এসপি হসপিটাল, যেটা বাংলাদেশে শুধুমাত্র ফিজিওথেরাপির উপরে অনেক বিগ একটা হসপিটাল এবং ফিজিওথেরাপি কলেজ, একই সাথে কলেজ এবং হসপিটাল, জাস্ট মেডিকেল কলেজের মতো। এখানে কলেজ, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে এখানে একটা কলেজ আছে, 30 স্টুডেন্ট সম্বন্ধ একটা কলেজ আছে, ফিজিওথেরাপি কলেজ অ্যান্ড হসপিটাল। সো এখানে ফিজিওথেরাপি রিলেটেড সর্বোচ্চ ট্রিটমেন্টটা এখানে দেওয়া সম্ভব। যেটা আমরা বলি ফিজিওথেরাপি আমেরিকাতেও করার দরকার নেই, বাংলাদেশে আমরা তার থেকে ভালো ট্রিটমেন্ট দিতে পারছি। এখানে আসলে কমপ্লিট সলিউশন। একজন রোগী কোমর ব্যথা নিয়ে আসবে, তার কোমর ব্যথার সাথে আরও যদি কোনো সমস্যা থাকে সব কিছু সমাধান করা যাবে একই হসপিটালের মাধ্যমে। কারণ এখানে আমাদের টোটাল একটা টিম আছে এখানে। যদি কারণ কোমর ব্যথা রোগীরা নিয়ে আসছে, কোমরের সাথে হাঁটু ব্যথা, হাঁটুর সাথে ঘাড় ব্যথা, তার সাথে থাকে ডায়াবেটিস, এর সাথে থাকে কিডনির সমস্যা, এর সাথে হার্টের সমস্যা, অনেক কিছু কমপ্লিকেশন নিয়ে আসছে। একটা স্ট্রোক পেশেন্ট আছে, তার কিন্তু অনেক মাল্টিপল কমপ্লিকেশন। সো সব কিছু সমাধান করা আমাদের এসপি হাসপাতালই সম্ভব। কারণ এসপি হসপিটাল হচ্ছে কমপ্লিট রিহ্যাবিলিটেশন একটা হসপিটাল। আপনি অসুস্থ রোগী আসবেন, সুস্থ এখান থেকে বেরোবেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষার প্রতিদিন। কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কোমর ব্যথা ফিজিওথেরাপির ভূমিকা নিয়ে। কোমর ব্যথা নিয়ে যারা অনেক দিন ধরে বসে আছেন, শুধুমাত্র ব্যথার ওষুধ খাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।